হ্যালো এভরিওয়ান, আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমরা অর্গানিকের অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার 5 ধরেছি। অর্গানিকটা বেশ আগে থেকেই ধরলাম, কারণ আমরা মাঝে মধ্যে বিক্রিয়াগুলো প্র্যাকটিসের মধ্যে থাকবো। এখান থেকে অর্গানিকে 12 তোলার আমরা চেষ্টা করব। তো আমাদের এই অর্গানিক চ্যাপ্টার চলাকালীন আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারের রায়-মার্টিনের প্রবলেমগুলো তার প্রবলেমগুলো সলিউশন দেখে নেব। এই রায়-মার্টিন প্রবলেমের সলিউশনের আমি রেকর্ড ভিডিও দিচ্ছি এবং দেব। তোমরা এই রেকর্ড ভিডিওগুলো দেখে যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তোমরা পার্সোনালি আমাকে মেসেজ বা ফোন করে ডাউটগুলো জেনে নেবে। আরেকটা কথা, যে এই রায়-মার্টিনের যে সমস্ত কোশ্চেনগুলো আছে তার অনেক কোশ্চেনই কিন্তু আমাদের নোটে কভার হয়ে গেছে। তো নোটে হয়তো যে উত্তর আছে, যে ভাষাটা দিয়ে উত্তর আছে, এখানে হয়তো তার একটু আলাদা থাকতে পারে। তো তোমার যেটা পছন্দ তুমি সেটা করে নেবে। আর সবসময় মনে রাখবে, রায়-মার্টিনের আমরা শুধুমাত্র এই বছরের এটা রায়-মার্টিন, তার মানে এটা একটা সাজেশন। তো এটা নিশ্চয়ই একটা সাজেশন করেই তারা দিয়েছে। সেই জন্য এই যে 3 স্টার 2 স্টারের কোশ্চেনগুলোই আমরা করব। 1 স্টারের মধ্যে কোশ্চেনগুলো কিছু বেছে করব, যেগুলো স্টার নেই সেগুলো করব না। ওকে, করারও দরকার নেই। তো এইগুলো করলেই অনেক কোশ্চেন আমাদের হয়ে যাবে এবং এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। চলো তাহলে আমরা প্রথমে এই টপিক 1-এর মধ্যে, অর্থাৎ টপিক 1-এ আমাদের ক্লাস 1 এবং 2 নোটের মধ্যেই এই টপিক 1-এর সব কিছুই পেয়ে যাবে। তো যাই হোক, আমরা প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। দেখো, কোশ্চেন 1-এ আমাদের রয়েছে এ, বি ও সি ধাতুর জারণ বিভব যথাক্রমে -2.37 ভোল্ট, +1.85 ভোল্ট এবং 1.36 ভোল্ট। ধাতুগুলির বিজারণ ধর্মের ক্রম কি হবে? এটা সংসদ নমুনা প্রশ্নে এটা আমাদের ছিল। তো এই প্রশ্নের উত্তরে আমরা নিশ্চয়ই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটার যে আমাদের জ্ঞান, সেটা আমাদের লাগবে। দেখবে আমি 14 মিনিটের আমার একটা ভিডিও আছে ইউটিউবের প্লেলিস্টে, তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে, যেখানে আমি দেখিয়েছি যে এই তড়িৎ রাসায়নিক শ্রেণী কত রকম ভাবে কাজে লাগবে। সেই তড়িৎ রাসায়নিক শ্রেণী দিয়ে কিন্তু অনেক রকম তোমাদের কোশ্চেন হতে পারে। তার মধ্যে এরকম একটা কোশ্চেন দেখো, এখানে খেয়াল করার বিষয়, এখানে কিন্তু আমাদের জারণ বিভবের মান দেওয়া আছে, বিজারণ বিভবের মান দেওয়া আছে। অর্থাৎ আমরা যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা মুখস্থ করেছি, একটা লাইন মনে করে রেখেছিলাম, প্লিজ স্টপ কলিং মি ম্যাগনেসিয়াম এ, অ্যালুমিনিয়াম, কিউট, জেব্রা। তো এই যে আমরা আরো আছে, তো এই শ্রেণী অনুযায়ী আমরা যদি দেখি যে প্রমাণ বিজারণ বিভবের মান উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ওকে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই ওপরের বিষয়গুলো দেখবে একটা মাইনাস দিয়ে আছে, -2.34 এরকম ভ্যালুগুলো দেওয়া আছে। ভ্যালুগুলো তোমাদের লাগবে না, কিন্তু উপরের যত যাবে মাইনাস ভ্যালুটা বেশি, মানে সংখ্যাটা ছোট। ওকে, বিজারণ বিভবের মানটা কম। এবারে তোমাকে এটা কি দিয়েছে, তোমাকে এখানে দিয়েছে, তো এটা প্রমাণ লিখেনি, কিন্তু এটা প্রমাণ জারণ বিভব। তো এখানে প্রমাণ বিজারণ বিভব জারণ বিভবের মান যা তোমরা জানো নিশ্চয়ই, বিজারণ বিভব সমান মাইনাস জারণ বিভব। তাহলে এটা মাইনাস আছে, জারণ বিভবে করলে এটা কি প্লাস হয়ে যাবে, +34 ভোল্ট। আমি একটা মান দেখিয়ে জাস্ট করছি, তাহলে এটা প্লাস হয়ে গেল। তাহলে উপরে জারণ বিভবের মান বেশি, উপরের ধাতুগুলোর বিজারণ বিভবের মান কম, কিন্তু জারণ বিভবের মান বেশি। এবার জারণ বিভবের মান বেশি মানে তার জারিত হওয়ার প্রবণতা বেশি। দেখো, জারণ বিভবের মান মানে জারিত হওয়ার প্রবণতা বেশি। জারিত হওয়ার প্রবণতা বেশি মানে কি, অপরকে বিজারণ করার ক্ষমতা বেশি বা তার নিজের বিজারণ ধর্ম বেশি। আমরা যদি এই বিষয়টা বুঝি যে জারিত হওয়ার প্রবণতা বেশি মানে কি, ধরো এই পটাশিয়াম নিয়ে নিলাম, এর জারিত হওয়ার প্রবণতা বেশি। তাহলে পটাশিয়াম কি করবে, ইলেকট্রন সহজে
ছেড়ে দেবে, অর্থাৎ জারিত হয়ে যাবে। এই ইলেকট্রনটা সে কাউকে একটা দান করে দেবে, ধরো ক্লোরিনকে দান করে দিল। তাহলে ক্লোরিনের কি হলো, ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়ে গেল। তা ক্লোরিনের এখানে কি হলো, বিজারণ হলো। তাহলে বিজারণটা ঘটাচ্ছে কি, ইলেকট্রনটা দিয়ে বিজারণ ঘটাচ্ছে কিন্তু পটাশিয়াম। তার মানে পটাশিয়ামের বিজারণ ধর্ম আছে, বা পটাশিয়াম এর যেহেতু সে উপরের দিকের মৌলক, তার জারণ বিভব বেশি, তার মানে অপরকে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা বেশি, তার মানে অপরকে বিজারিত করার ক্ষমতা বেশি। তার মানে তার এই পটাশিয়ামের বিজারণ ধর্ম বেশি বা বিজারণ ক্ষমতা বেশি। তাহলে আমরা এটা জানবো যে যার জারণ বিভব বেশি তার বিজারণ ধর্ম বেশি বা বিজারণ ক্ষমতা বেশি। একই রকম ভাবে যার বিজারণ বিভব বেশি তার জারণ ধর্ম বেশি বা জারণ ক্ষমতা বেশি, উল্টো উল্টো বিষয়। তাহলে দেখো এখানে জারণ বিভব যার বেশি, জারণ বিভব কার বেশি, বি এর বেশি, তাহলে তার বিজারণ ধর্ম সবচেয়ে বেশি। হ্যাঁ, দেখো সি এর, তারপরে সি এর, তারপরে এর সবচাইতে দেখো জারণ বিভবের মানটা মাইনাসে আছে, মানে কম আছে, তার মানে এর বিজারণ ধর্ম সবচাইতে কম। তাহলে এইভাবে আমরা ক্রমটা করে নিতে পারবো। দেখো পরের প্রশ্ন রয়েছে, লবণ সেতুতে KNO3 ব্যবহার করা হয় কেন, অথবা লবণ সেতুতে KCl ব্যবহার করা হয় কেন। তো এটা একই বিষয়। তো আমরা আগেই নোটে দেখেছি যে লবণ সেতুতে আমরা পটাশিয়াম নাইট্রেট, KNO3, পটাশিয়াম ক্লোরাইড এগুলো ব্যবহার করি। এর কারণ কি না, এই যে KNO3 মধ্যে পটাশিয়াম আর নাইট্রেট অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের যে আয়নীয় গতিবেগ, আয়নীয় মোবিলিটি, সেটা প্রায় সমান। যে সমস্ত লবণের এই ক্যাটায়নের আয়নীয় গতিবেগ এবং অ্যানায়নের আয়নীয় গতিবেগ সমান, তাদের কি আমরা লবণ সেতুর লবণ হিসেবে ব্যবহার করব। তাই এখানে আমাদের এটা বলেছি। আর KCl কেও আমরা ব্যবহার করি, তবে কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। এখানে একই উত্তর হবে, তবে KCl এর ক্ষেত্রে একটু কথা তোমরা জয়েন করে দেবে। এই একই উত্তরটা এখানেও হবে, যেখানে ব্যবহার করা যায় না, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা KCl কে ব্যবহার করবো না, যেখানে আমাদের সিলভার প্লাস, লেড প্লাস, লেড 2 প্লাস, মার্কিউরাস প্লাস এই যেগুলো আছে সেগুলো কি হয়, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে এই সমস্ত লবণ উৎপন্ন করে, যে লবণগুলো দ্রবণীয় নয়, মানে এগুলোর অধক্ষেপ, যে এদের এই যে আয়নগুলো উৎপন্ন হবে এরা অধক্ষেপ আকারে পড়বে, এবং সেই অধক্ষেপ বা এই যে যৌগগুলো যে দ্রবণ আছে, অর্ধকোষের যে দ্রবণ আছে, সেই দ্রবণে এরা দ্রবণীয় নয়। তাই দ্রবণীয় না হলে লবণ সেতুর কাজে কিছুটা ব্যাহত হবে। তাই এখানে একটু এটা একটা প্যারা দিয়ে একটু বলে দেবে, যদিও তোমাকে এখানে করা হয় কেন জানতে চাইছে। এইখানে এটা KNO3 আর KCl এর এই একই উত্তর, এখানে K প্লাস KCl থাকলে এখানে বলবে Cl মাইনাস, এক করে একই উত্তর। এরকম আমার নোটে উত্তরটা আছে, তোমরা দেখে নিও। চলো কোশ্চেন নাম্বার 3-তে আমাদের আছে তড়িৎ রাসায়নিক কোষ কি শর্তে, বা কি শর্তে, এটা একটু বানানগুলো দেখে নিও। কি শর্তে একটি ইলেকট্রোলাইটিক অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষের ন্যায় আচরণ করে, কোষ তালবস্য হবে, কোষের ন্যায় আচরণ করে। এটাও সংসদ নমুনা প্রশ্ন, প্রদত্ত প্রশ্ন আছে। তো এখানে জাস্ট বিষয়টা কি, আমরা যখন গ্যালভানীয় কোষ বা আমরা তড়িৎ রাসায়নিক কোষ যেটাকে বলছি, সেই তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, আমরা দুটো কোষ, অর্ধকোষ থাকে, এদিকে আমাদের থাকে জারণ অর্ধকোষ আর এদিকে বিজারণ অর্ধকোষ ক্যাথোড, এদিকে থাকে অ্যানোড। তো এখানে আমাদের রাসায়নিক বিক্রিয়া ঘটে। তো রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে একটা বিভব প্রভেদ তৈরি হয়, এখানের একটা বিভব তৈরি হয়, এখানে একটা তড়িৎ বিভব, যেটা তড়িৎদ্বার বিভব বলছি। সেই তড়িৎদ্বার দুটোর মধ্যে, বিভবের মধ্যে একটা পার্থক্য থাকে। সেই পার্থক্যের কারণে এই তারের মধ্য দিয়ে ওই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ ঘটে। অর্থাৎ এখানে যদি একটা আমরা বাল্ব দিয়ে দিই, সেই বাল্বটা জ্বলতে থাকবে। অর্থাৎ এখানে আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। এবারে আমরা যদি এই তড়িৎ রাসায়নিক কোষটাকে আমরা ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষণ কোষ বানাতে চাই, তড়িৎ বিশ্লেষণে কি হয়, আমরা তড়িৎ পাঠাই, দ্রবণে তড়িৎ পাঠিয়ে
দ্রবণের মধ্যে বিক্রিয়া ঘটায়, মানে সেখানে উল্টো ঘটে। এখানে ঘটে রাসায়নিক শক্তি আমাদের তড়িৎ শক্তিতে পরিণত হয়। ওকে, কিন্তু তড়িৎ বিশ্লেষণ করলে তড়িৎ শক্তি মানে তড়িৎ পাঠে আমরা রাসায়নিক বিক্রিয়া করব, অর্থাৎ রাসায়নিক শক্তিতে পরিণত করব। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে না, এইখানে যে বিভব প্রভেদ তৈরি হচ্ছে, তাহলে আমরা বাইরে থেকে এমন একটা কোষের সঙ্গে বা এমন ব্যাটারির সঙ্গে জয়েন করব, তার বিভব প্রভেদ যেন এই যে রাসায়নিক তড়িৎ রাসায়নিক কোষে যে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে তার বিভব প্রভেদের থেকে যেন বেশি হয়। অর্থাৎ এই সময় আমরা ধরো একটা বাইরে থেকে আলাদা আরেকটা তার দিয়ে আমরা কি করব, ব্যাটারি দিয়ে আমরা এর মধ্যে তড়িৎ পাঠাবো। ওকে, তো তড়িৎ যখন পাঠাবো তখন আমরা যদি সেই তড়িৎটা এখানে যে তড়িৎ উৎপন্ন হচ্ছে তার থেকে বেশি তড়িৎ বিভব প্রভেদ যুক্ত তড়িৎ পাঠাই, তবে কি দেখো কোষটির বহিস্থ বিভব কোষটির নিজস্ব যে তড়িৎ চালক বল, এটা কোষটির নিজস্ব তড়িৎ চালক বল। এই বহিস্থ বিভব, এইটা বহিস্থ বিভব নিজস্ব তড়িৎ চালক বল অপেক্ষা যদি বেশি হয়, এবং আমরা এই যে তড়িৎটা পাঠাবো বাইরে থেকে সেটা কিন্তু এইখানে কি, এইটা দেখো এইটা এইদিকে কি ক্যাথোড, অর্থাৎ এইদিকে আমাদের প্লাস হয়ে আছে, এটা মাইনাস। কিন্তু আমাদের ব্যাটারির যে এটাকে আমরা ক্যাথোড বলছি, কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে এটা ক্যাথোড, এটা অ্যানোড। তো আমরা তড়িৎ বিশ্লেষণে কিন্তু আমাদের ক্যাথোডটা কি নেগেটিভ চার্জ হয়, তাহলে এইটা পজিটিভ হয়ে আছে, তাহলে ব্যাটারির কিন্তু নেগেটিভ প্রান্তটা এই প্রান্তের সঙ্গে যুক্ত করতে হবে, বিপরীত দিক থেকে তড়িৎ পাঠাতে হবে। ওকে, বিপরীতমুখীভাবে তড়িৎ পাঠাতে হবে, কারণ আমাদের তখন এই যে ক্যাথোডটা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, তাহলে এটা ব্যাটারির মাইনাস অংশের সঙ্গে আমাকে কানেক্ট করতে হবে। ওকে, অর্থাৎ বিপরীত দিক থেকে তড়িৎ পাঠাতে হবে। আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকেই তড়িৎ যায়, তাহলে এখন তড়িৎ যাবে কি এই দিক থেকে এই দিকে। ওকে, তাহলে এই দুটোই কথা আমাদের বলা হয়েছে যে কোষটির বহিস্থ বিভব বাইরে থেকে একটা বিভব কোষটির নিজস্ব তড়িৎ চালক বল অপেক্ষা বেশি হতে হবে, আর কি তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ চালক বলের বিপরীত দিকে আমাদের প্রয়োগ করতে হবে। তড়িৎ চালক যে বলটা আমাদের বিপরীত দিকে প্রয়োগ করতে হবে। তড়িৎ চালক বল মানে আমাদের তড়িৎ শক্তি বিপরীত দিক দিয়ে প্রয়োগ করতে হবে। এইটা তোমরা বললেই তোমাদের হয়ে যাবে। দেখো 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে বিভিন্ন আয়নগুলো দেয়া আছে, তো এর মধ্যে 1 নম্বরের প্রশ্ন, এতটা লেখার দরকার নেই, আমি জাস্ট এক্সপ্লেন করতে হয়তো লিখেছি, কতটা লিখবে আমি বলছি। তো 1 নম্বরের এটা প্রশ্ন, তো ওখানে দেখো 3 ছিল আমাদের, ওইখানেও 1 ছিল, আর এটা 1+1 পটাশিয়াম প্লাস, জিঙ্ক 2+, H+, কপার প্লাস আয়নগুলি তাদের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী সাজাবে। যে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা মানে যে ক্যাথোডে এই সমস্ত আয়নগুলো ক্যাথোডে গিয়ে কি করবে না, ধরো এখানে কপার 2+, ক্যাথোডে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করবে। ক্যাথোডে গিয়ে সে মানে আয়নগুলো দিয়ে তোমাকে ক্যাথোডে মুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, মানে ইলেকট্রন গ্রহণ করার কথাই বলা হচ্ছে। ওকে, তাহলে সে ক্যাথোডে মুক্ত হয়ে যাচ্ছে, মানে মুক্ত মানে একবারে ইলেকট্রন গ্রহণ করে সে নিস্তড়িত হয়ে কি ধাতব পরমাণুতে পরিণত হচ্ছে, অর্থাৎ সলিডে পরিণত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে মুক্ত হওয়ার কথা বলতে চাইছে, মানে মুক্ত হওয়ার তোমরা যেন বুঝে যাও যে এটা এদের বিজারণের কথা বলা হচ্ছে। এবার তোমরা নিশ্চয়ই জানো যাদের বিজারণ বিভবের মান বেশি তারাই এই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, গ্রহণ করার প্রবণতা তাদের বেশি হবে, অর্থাৎ বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে। তাহলে এখানে দেখো যে প্রত্যেকটা বিজারণ বিভবের মান দেওয়া যাচ্ছে, দেখো এখানে কিছু বলা নেই মানে বুঝবে যে বিজারণ বিভবের মানই দেওয়া আছে। তাছাড়া আমরা যদি এই কাপলটাও দেখি, বিজারণ কাপল, সেখানে আমরা দেখবো কপার 2+ থেকে কপার, আগে কপার 2+ আছে, তার মানে এটা বিজারণ বিভবেরই মান দেওয়া আছে। দেখো বিজারণ বিভবের মান সবচেয়ে কার বেশি দেওয়া আছে, এটারই বেশি। তারপরে দেখো 0, আমরা যদি সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজাই, তাহলে প্রথমে বড় এটা, তারপরে ছোট, তারপরে দেখো এইটা, আর এইটা সবচেয়ে ছোট, এর মাইনাস দেখো 2.393। তো আমাদের তাহলে যদি দেখি তাহলে আমরা পাবো যে কপারের সবচেয়ে আমাদের বিজারণ বিভবের মান বেশি, তাই কপারের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তারপরে হাইড্রোজেন, তারপরে
দেখো জিঙ্ক, তারপরে পটাশিয়াম। তাই এইভাবে আমরা একটা পাবো, তাই দেখো তোমরা তাহলে 1 নম্বরের জন্য যেটা লিখবে যে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা তাদের বিজারণ বিভবের সমানুপাতিক, যেটা প্রথমেই বললাম। বিজারণ বিভব যত বেশি হবে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা তত। এইটু লিখে দিয়েই এটারই জাস্ট এই অর্ডারটাই, এই অর্ডারটাই ক্যাথোডে, অতএব ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা এই। এরকম করে তোমরা 1 নম্বরের জন্য এইখানে মাঝে এতগুলো মান টান তুলে দেখানোর দরকার নেই, মানগুলো দেওয়া আছে। চলো তারপরে আমাদের 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এরকম একই রকম ভাবে যে কিছু কিছু বিজারণ কাপড়ের তাদের বিজারণ বিভবের মানগুলো দেওয়া আছে। বলছে প্রদত্ত তথ্য অনুযায়ী সবচেয়ে শক্তিশালী বিজারক পদার্থ কি হবে। দেখো একই ওই 1 নম্বর প্রশ্নেরই মতো, শক্তিশালী বিজারক কে হবে। তো আমরা এক্ষুনি বলে এলাম যে যাদের বিজারণ বিভবের মান বেশি তাদের কি, উল্টোটা বললাম, তাদের জারণ ক্ষমতা বা জারণ, সেটা শক্তিশালী জারক মান বেশি। বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভবের মান যাদের বেশি, প্রমাণ বিজারণ বিভবের মান যাদের বেশি তারা হচ্ছে, তাদের বিজারণ বিভবের মান বেশি মানে তাদের জারণ ক্ষমতা বা জারণ ধর্মটা কি বেশি। ওকে, বা যদি বিজারণ, তাহলে উল্টো এর থেকে যদি আমরা উল্টো বলি, যাদের বিজারণ ধর্ম বেশি তাদের কি বিজারণ ধর্ম কম। ওকে, তাই তো আমরা তাহলে পাচ্ছি কি, মানে এই প্রমাণ বিজারণ বিভবের সঙ্গে বিজারণ ধর্মের কি ব্যস্তানুপাতিক ব্যাপার হচ্ছে। তাহলে যার বিজারণ বিভবের মান কম, সবচাইতে কম, সেটাই শক্তিশালী, তার বিজারণ ধর্ম সবচাইতে বেশি। তাহলে সবচেয়ে বিজারণ ধর্ম কার সবচেয়ে, দেখো এর মাইনাস দিয়ে এটার আছে, এটাই মাইনাস দিয়ে বিজারণ বিভবটা মাইনাসে আছে, মানে বিজারণ বিভব সবচেয়ে কম। তাহলে বিজারণ বিভব সবচেয়ে কম মানে তার মানে সেটাই শক্তিশালী বিজারক, মানে তার বিজারণ ধর্ম বেশি। দেখো এগুলোই আমি বলেছি, বলার পরে তাহলে আমি দেখিয়েছি এর সবচেয়ে বিজারণ বিভবের মান কম, তাই এটাই কি ক্রোমিয়াম ধাতুই কি সব শক্তিশালী বিজারক। ওকে, ওই একই কনসেপ্ট দিয়ে একটু আমার প্রথম ক্লাস বা এই ছোট যে 14 মিনিটের ভিডিওটার কথা বললাম, একটু সেটা দেখে নাও। তো সেটা দেখলেই তোমরা, আর এই যে জারণ বিজারণ, জারক বিজারক, এর সঙ্গে যে ইলেকট্রনের যে একটা সম্পর্ক, ইলেকট্রন তত্ত্ব দিয়ে সমস্ত কিছুর কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে নাও, তাহলে দেখবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসেও, আর তোমরা সহজে উত্তর দিতে পারবে। চলো এবারে এটা অনুরূপ প্রশ্ন ছিল, অনুরূপ একই রকম প্রশ্ন। দেখো এখানে বিভিন্ন ধাতুর বিজারণ বিভবের, প্রমাণ বিজারণ বিভবের মানগুলো দেওয়া আছে। তাহলে এখানে তোমাকে একই রকম খুঁজতে হবে কোনটা উত্তম বিজারক, অর্থাৎ সবচেয়ে বিজারণ ধর্ম তার সবচেয়ে বেশি। তাহলে দেখো এখানে একই রকম ভাবে এখানে আমরা যদি দেখি, তাহলে দেখো এদের আমাদের বিজারণ বিভব দেওয়া আছে সবচেয়ে মাইনাস, এইটা আছে দেখো সর্বনিম্ন, এটা দেখিয়ে তাহলে বলবে তাহলে ম্যাগনেসিয়ামেরই বিজারণ বিভব সবচেয়ে কম, তার মানে বিজারণ ধর্ম সবচেয়ে বেশি, তাহলে উত্তম বিজারক ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন আমাদের আছে যে ড্যানিয়েল কোষ কক্ষে তড়িৎ টানলে কোষটির, আচ্ছা এটা অ্যানোডে নেই, এখানে প্রশ্নটা একটু চেক করে নেব। কোষটির সংগঠিত বিক্রিয়া দুটি লেখো, মানে দুটো যে অর্ধকোষ আছে সেই অর্ধকোষে যে দুটো অর্ধকোষ বিক্রিয়া আছে সেটা লিখতে হবে। এখানে এই জন্য প্রশ্নটা একটু ভুল দেখে নিয়েছে, এরকম প্রশ্ন আমাদের নোটেই আছে, দেখে নেবে, এটা সংশোধন করে নেবে। তো এখানে ড্যানিয়েল কোষের জারণ বিক্রিয়া ঘটে, অ্যানোডে জিঙ্ক দণ্ড থাকে, এবং এটা অতটা ইম্পর্টেন্ট না, এবং তাহলে লিখবে এর সঙ্গে অ্যানোডে জারণ ঘটে ও ক্যাথোডে বিজারণ ঘটে। ওকে, ক্যাথোডে বিজারণ ঘটে। আমি চাইবো এটা আমি একটু এইটা আমি সংশোধন করে দেবো, সংশোধন করে তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো। আচ্ছা, ক্যাথোডে বিজারণ ঘটে, তাহলে এখানে লিখবে যে অ্যানোড অর্ধকোষ, এখানে ব্র্যাকেটে লিখে দেবে জারণ। ওকে, তাহলে এই বিক্রিয়াটা দেবে, এই বিক্রিয়াটা জানো, আর এদিকে লিখবে ক্যাথোড অর্ধকোষ,
আর কে ক্যাথোড অর্ধকোষের ব্র্যাকেটে লিখে দেবে কি বিজারণ। তো ওখানে বিজারণে কি ক্যাথোডে আমরা কপার দণ্ডকে কপার সালফেটের মধ্যে রাখি, এখানে দেখবো যে কপার 2+ কি করছে ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। ওকে, তো এইটা একটু বলবে, একটু এটা কারেকশন করে নেবে, আমি পিডিএফ কারেকশন করে দিয়ে দেবো। দেখো কোশ্চেন 6-এ আমাদের আছে লবণ সেতুর দুটো মানে লবণ সেতুতে ব্যবহৃত দুটো লবণের নাম। তো আমরা জানি যে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড। তো দেখো লবণ সেতুতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষের বৈশিষ্ট্য আমরা আলোচনা করে এলাম যে লবণ সেতুতে এমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব যেখানে তাদের ক্যাটায়ন অ্যানায়নের যে আয়নীয় গতিবেগ যেন সমান হয় বা প্রায় সমান হয়। আরেকটা বিষয় যে বিক্রিয়াহীনতা, মানে যেন অর্ধকোষে যে জারণ অর্ধকোষে বা বিজারণ অর্ধকোষে যে বিক্রিয়া হয় কোষ বিক্রিয়া, সেখানে যেন এই লবণ সেতুর আয়নগুলো যেন বিক্রিয়ায় অংশগ্রহণ না করে। ওকে, এমন তাদের ব্যাপার হতে হবে। সেখানে বিক্রিয়া অংশগ্রহণ মানে বিক্রিয়ায় কে অংশগ্রহণ করবে সেখানে তো ওই বিজারণ বিভবের মানের উপরও ডিপেন্ড করছে, যে লবণ সেতু থেকে যে আয়নটা বেরিয়ে যাবে তার যে বিজারণ বিভবের থেকে নিশ্চয়ই ওখানে যে অ্যানোডে যে ক্যাথোডে বিজারণ ঘটে, ক্যাথোডে যে ধাতু রয়েছে তার নিশ্চয় সেখানে হয়তো তার বিজারণ বিভবের মান বেশি হবে। সেরকমই আমরা ধাতু চুজ করব। তা বেশি হলেই কি তারই সেখানে সেই ধাতুটির বিজারণ বিক্রিয়া ঘটবে, তখন এই যে লবণ সেতুর যে আয়ন সেখানে সে নিষ্ক্রিয় থাকবে। তো এই ব্যাপারটা তোমাদের মানে এই ব্যাপারটা তোমার থাকতে হবে লবণ সেতুর মধ্যে। এমন আমরা লবণ সেতুর মধ্যে লবণ সিলেক্ট করব তার জন্য আয়নীয় গতিবেগ সমান হয় এবং তারা যেন অর্ধকোষ বিক্রিয়ায় বা কোষ বিক্রিয়ায় অংশগ্রহণ না করে, এটুকুই বললে হয়ে যাবে। চল কোশ্চেন নম্বর 7-এ বলছে প্লাটিনাম ইলেকট্রোডের উপর প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেওয়া হয় কেন? এই আস্তরণ দেওয়ার কারণ কি না, আমরা যদি এই প্লাটিনাম ধাতু তার উপরে আবার প্লাটিনাম ব্ল্যাকের একটা আস্তরণ দিই তাহলে কি এর আয়তনটা এর ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ক্ষেত্রফল বেড়ে গেলে কি হবে আমরা তো জানি যে ক্ষেত্রফল বাড়লে তার তড়িৎ পরিবাহিতা বাড়বে। আমরা তড়িৎ পরিবাহিতার যে সেকেন্ড যে পার্টটা তড়িৎ রসায়নের সেখানে আমরা দেখেছি এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। তো এখানে ক্ষেত্রফল বৃদ্ধি হলে আমাদের সেটা আরো আদর্শ তড়িৎ রাসায়নিক কোষের মতো আচরণ করবে বা হয়ে যাবে। তাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করাই আমাদের মূল কাজ। আর কি অধিশোষণ, দেখো এই যে ধরো আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দেখবো, সেখানে দেখবে এই প্লাটিনাম তড়িৎদ্বারে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত হয়। তাহলে যত ক্ষেত্রফল বেশি হবে তাহলে হাইড্রোজেন গ্যাসের অধিশোষণের পরিমাণ বেশি হবে বা অধিশোষণের মাত্রা তত বেশি হবে। তাহলে অধিক অধিশোষণের জন্য আমরা কিন্তু প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দিই। তাহলে এটা একটু দেখে নিও। দেখো আমি 8 নম্বর প্রশ্নটা ছেড়ে দিয়েছি, এটা 1 নম্বর স্টারের, এটা 1 স্টারের কোশ্চেন। তো সেখানে থেকে আমি ক্যালোমেল তড়িৎদ্বারটাই তোমাদের শুধু বলছি। ক্যালোমেল তড়িৎদ্বার দেখো, ক্যালোমেল তড়িৎদ্বার একটু কোশ্চেনে মানে অমনি নিউমেরিক্যাল প্রবলেম দেখবে তোমরা আছে, আমি নিউমেরিক্যাল প্রবলেম করিয়েছিলাম, দেখে ক্যালোমেল তড়িৎদ্বারের কথা আছে। তাই এই তড়িৎদ্বারটা কি একটু আইডিয়া রাখো, অতটা ইম্পর্টেন্ট নয়। তো জাস্ট ক্যালোমেল তড়িৎদ্বার হলো একটা নির্দেশক তড়িৎদ্বার যা অন্যান্য অর্ধকোষের বিভবের পরিমাণ করতে ব্যবহার করা হয়। যেমন আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দিয়েই অন্যান্য ধাতুর প্রমাণ বিজারণ বিভবগুলো বের করি, তেমনি আমরা ক্যালোমেল তড়িৎদ্বারও ব্যবহার করা যায়। তো এখানে আমাদের এই যে ক্যালোমেল তড়িৎদ্বারের উপাদান কি, এখানে আমাদের পারদ নেওয়া হয়, পারদের মধ্যে ক্যালোমেল পেস্ট, এটা হচ্ছে ক্যালোমেল পেস্ট, এই যে মার্কিউরাস ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করা হয়। তো এরকম আমরা একটা টোটাল যদি ডিটেলসে চাও তোমরা বলবে, আমি ডিটেলসে দেবো। আপাতত আমি এটা 2 নম্বরের বা 1 নম্বরের বলতে গেলে ক্যালোমেল তড়িৎদ্বার কি তোমাদের 2 নম্বরেও দেবে না, 1 নম্বরেরই একটা প্রশ্ন হবে, ঠিক আছে? তো এখানেই 2 নম্বর খরচ করবে না, ক্যালোমেল তড়িৎদ্বার কি 2 নম্বর করলে একটু বড় করে দিতে হবে। তো আমি এটা 1 নম্বরের মতো করে তোমাদের 1 নম্বরই এখান থেকে হবে যদি আসে। হ্যালো স্টুডেন্ট, সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্ব অর্থাৎ
সেমিস্টার 4-এর এক্সাম। পরীক্ষার প্রস্তুতির জন্য হাতে কিন্তু তোমরা খুব অল্প সময় পাচ্ছ। এই অল্প সময়ে রসায়ন বিষয়ে তোমাকে সম্পূর্ণ প্রস্তুত করে দিতে আমি নিয়ে চলে এসেছি খুবই অল্প খরচে আমার রসায়ন সম্পূর্ণ কোর্স। এই কোর্সে তোমরা কি কি পাবে? এই কোর্সে তোমরা পাবে সপ্তাহে 2 দিন অনলাইন ক্লাস মিস করলে তার রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। পাবে এক্সাম ফোকাসড ক্লাস নোটস, রায় মার্টিন ও বিগত বছরের প্রশ্ন উত্তর, কনসেপ্ট ওভারভিউ শর্ট ভিডিও, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, 1-to-1 ডাউট সলভ, এআই বেসড কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, 24/7 হোয়াটসঅ্যাপ সাপোর্ট, মানে একদম 360 ডিগ্রি গাইড। আর এই সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 599 রুপিস কোর্স ফি দিয়ে। এই কোর্সে তোমরা যে কোনো সময় জয়েন করতে পারো। জয়েন করেই তোমরা পূর্বের সব কিছু একসাথে পেয়ে যাবে এবং পূর্বের ক্লাসের সব ডাউটও আমার কাছে ক্লিয়ার করে নিতে পারবে। তবে আর দেরি কিসে? এই কোর্সে কিভাবে জয়েন করবে তা জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। থ্যাংক ইউ। চলো এবারে আমরা তাহলে 3 নম্বর দিয়ে প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো করব। দেখো প্রথমেই সল্ট ব্রিজ, চলো কোশ্চেনগুলো দেখে নিই। সল্ট ব্রিজ বা লবণ সেতু কি এবং এর কাজ কি? দেখো এটা আমাদের নোটে আছে, তো পড়ে নেবে। ইউ আকৃতির কাঁচের নল, আগের ভরা থাকে, এই লবণ ব্যবহার করা হয়। লবণ সেতুর কাজও দেখবে আমার ছোট করে নোট একটু দেখা আছে, এখানে একটু পয়েন্ট দিয়ে এক্সপ্লেন করা আছে। ধরো এটা আমার 1:2 ধরেই করা হচ্ছে, 2টা একটু কাজের পরিমাণটা একটু ভালো করে লিখবে। যদিও এই প্রশ্নের উত্তর 1:1:1ই থাকবে, এখানেও এটাই তোমার লবণ সেতুর কাজ হিসেবে 2 নম্বর দেবে না। ওকে, সবসময় 1:1 এইগুলো দেবে, 2 নম্বরের অঙ্ক দেবে। ওকে, তো সেখানে আমাদের তাহলে এখানে আমাদের দেখো, তো এখানে আমাদের লবণ সেতুর কাজ, মূল কাজ যে তড়িৎ নিরপেক্ষতা, যে দ্রবণ দুটোর মধ্যে যে আমাদের অ্যানোড ক্যাথোড একটা তড়িৎ বিশ্লেষণ চলাকালীন চার্জ যুক্ত হয়ে যায়, সেই চার্জ যুক্তকে কি সেই চার্জকে তার বিপরীত লবণের বিপরীত আয়ন দিয়ে সেটাকে নিউট্রাল করে। তড়িৎ নিরপেক্ষতা কেন, কিভাবে রাখা হয়, কেন রাখা উচিত, সেটা আমরা ক্লাসে আলোচনা করেছি। 1 বা 2তে তোমরা এই বিষয়টা পেয়ে যাবে। তো এখানে এটা বলবে। সেকেন্ড কি বলবে, যে বর্তনীতে সম্পূর্ণ করতে ব্যবহার করে। বর্তনীটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বর্তনী সম্পূর্ণ করতে আমরা ওই জাস্ট একটা দুটো অর্ধকোষের মধ্যে একটা সংযোগ স্থাপন করছি, যেখানে কিন্তু দুটো অর্ধকোষের দ্রবণ মিশে যাচ্ছে না, এমন ভাবে সংযোগ স্থাপন করছি। আর কি এটা বলবে 3 নম্বর পয়েন্টটা, যে বিভব পার্থক্য রোধ। বিভব পার্থক্য রোধ মানে যে একটা অর্ধকোষের সংযোগ স্থলে সন্ধি বিভব তৈরি হয়। মানে এই যে আমাদের এরা যে তড়িৎদ্বারটা নিয়েছি, যেটা যে ধাতুটা নিমজ্জিত করেছি, সে যদি পজিটিভ হয় তাহলে দেখবে দ্রবণটা নেগেটিভ যুক্ত হয়ে যায়। এর ফলে কি এইখানে একটা লোকাল তড়িৎ বিভব তৈরি হয়। তো এই তড়িৎ বিভব কিন্তু আমাদের অর্ধকোষের মধ্যে দ্রবণ যদি সবসময় এরকম তড়িৎ বিভব যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু অর্ধকোষের মধ্যে যে এই তড়িৎ চালনা কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে এই যে গ্যালভানিক কোষের মধ্যে তড়িৎ চালনা বন্ধ হয়ে যাবে। যে এইটাই জাংশন পোটেনশিয়াল বলা হয়, লিকুইড জাংশন পোটেনশিয়াল। দেখো লিকুইড জাংশন পোটেনশিয়াল এইটা তৈরি হওয়াটাকে রোধ করে। হ্যাঁ, ওইটা আমরা দেখো ওখানে ব্যাখ্যা করেছি। তো এটার একটু জাস্ট 1 নম্বরের মতো করে করবে, 2 নম্বর থাকলে একটু এরকম পয়েন্টগুলো দিয়ে একটু ব্যাখ্যা করে দেবে। ওকে, চলো আমাদের 2 নম্বর কোশ্চেন কি আছে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি। তো এটা তোমরা নোট থেকেও করে নিতে পারো। নোট থেকে করে নেবে, নোটেও একটু সহজ করে বলা আছে, তো এখানেও তোমরা এটা করে নিতে পারবে। এটা জাস্ট মনে রাখার বিষয় যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার মানে সেখানে যে হাইড্রোজেন আমরা তড়িৎদ্বার কিভাবে তৈরি করি না, একটা কাঁচ নলকে আমরা এই যে HCl 1 মোলার HCl দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখি এবং একটা প্লাটিনাম তড়িৎদ্বারকে এর মধ্যে রাখা হয় এবং এই যে কাঁচ নলের মধ্য দিয়ে 1 atm প্রেসারে আমরা হাইড্রোজেন গ্যাসকে চালনা করি। ওকে, তো সেটাই বলা হচ্ছে যে এমন একটি অর্ধকোষ যেখানে 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস 1 মোলার ঘনত্বযুক্ত
HCl আয়নযুক্ত দ্রবণের মধ্যে নিমজ্জিত যে প্লাটিনাম ইলেকট্রোড আছে তার উপর অধিশোষিত হয়। এই যে হাইড্রোজেন গ্যাস যায়, তো প্লাটিনাম তড়িৎদ্বারের উপরে অধিশোষিত হয়। ওকে, তো সেই কথা বলা হচ্ছে। এটি প্রমাণ অবস্থায়, মানে এটা একটা আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় আমি রাখি। এটাই প্রমাণ অবস্থা বলতে ওই 25 ডিগ্রি সেলসিয়াস আর 1 মোলার তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা বা যে আয়নটা, এখানে দেখো এখানে আয়নের কথা বললে কি H+, HCl এর মধ্যে H+ এর আয়ন, এর HCl এর গাঢ়ত্ব 1 মোলার, মানে H+ এরও গাঢ়ত্ব 1 মোলার। এই যে আয়নীয় ক্যাটায়নের যে আয়নীয় যে এটা তার যে গাঢ়ত্বটা সেটা 1 মোলার যেন হয়, তাহলে এটাই প্রমাণ অবস্থা। তো এবং এর যে এটাকে একটা রেফারেন্স তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। রেফারেন্স বলতে আমরা এই প্রমাণ হাইড্রোজেন সি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এই সি ব্যবহার করেই আমরা অন্যান্য যে ধাতুর আছে তার প্রমাণ তড়িৎদ্বার বিভব ব্যবহার করি, মানে পরিমাপ করি। তো আমরা দেখেছি যে আমরা সি এর সঙ্গে অন্য যে ধাতু তাকেও প্রমাণ অবস্থায় রেখে, অর্থাৎ তারও আমি তড়িৎ বিশ্লেষ্যটা 1 মোলার এবং 25 ডিগ্রি সেলসিয়াস রেখে সেটাকে দিয়ে একটা অর্ধকোষ সি এর সঙ্গে যুক্ত করে একটা অর্ধকোষ বানাই, এবং তাতে করে তখন যে বিভব প্রভেদ তৈরি হয় সেই বিভব প্রভেদটাই কি, যেহেতু এর প্রমাণ সি এর বিভব প্রভেদ আমি জিও ধরে নিচ্ছি, তাহলে এইখানে যতটা বিভব প্রভেদ হবে সেটাই কি এই যে মানে যে পরীক্ষালব্ধ যে পরীক্ষায় যে আমরা যে তড়িৎদ্বারটা ব্যবহার করছি, সেই তড়িৎদ্বারটা ব্যবহার করছি সেই তড়িৎদ্বারেরই কি বিভব প্রভেদ, প্রমাণ বিজারণ বিভব। আমরা তো তার বিজারণ আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে প্রমাণ বিজারণ বিভবটাকেই বুঝি। তো এগুলো আমরা ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি। এবারে বলছে যে রাসায়নিক নীতি অনুযায়ী, 2 নম্বরে বলছে রাসায়নিক নীতি অনুযায়ী আমরা এটা কিভাবে প্রকাশ করি, অর্থাৎ যে হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমরা কিভাবে প্রকাশ করব। দেখো, হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমি যদিও এখানে তোমাদের এইটা সংকেতটা লিখেছি, তাহলে অ্যাকচুয়ালি তোমরা এই যে সংকেতটা এর আগে একটু লিখে দেবে যে দেখো এইখানে প্লাটিনাম আগে আছে, তারপরে হাইড্রোজেন। দেখবে আমরা যখন অর্ধকোষের সংকেত লিখি তাহলে এদিকে লিখি কি জারণ অর্ধকোষ, তারপরে এদিকে লিখি বিজারণ অর্ধকোষ। তো জারণ অর্ধকোষে দেখবে সবসময় আমরা তড়িৎদ্বারটাকে আগে লিখি। ধরো জিঙ্ক, তারপর লিখি জিঙ্ক 2+ বা জিঙ্ক সালফেট, তাহলে এই জিঙ্ক কিন্তু তড়িৎদ্বার। তাহলে এখানে দেখো তার মানে এইটা নিশ্চয় জারণ অর্ধকোষ হিসেবে, মানে সি বলবে, এখানে লিখবো যে জারণ অর্ধকোষ রূপে। যখন জারণ অর্ধকোষ রূপে লিখি বা জারণ অর্ধকোষ মানে অ্যানোড রূপে, অ্যানোড রূপেও লিখতে পারো, লিখে জারণ লিখবে বা এভাবে লিখতে পারো। তাহলে কি হবে দেখো, তাহলে সেই জন্য আমি প্লাটিনাম আগে লিখেছি। প্লাটিনাম আগে লেখা আছে মানে কি তড়িৎদ্বারটা আগে। এবার এখানে দেখো এই H2 থেকে H+ কি জারণ অর্ধকোষ জারণ হয়েই হয়, H2 থেকে H+ কিভাবে হয়, এখানে 2 করে দিচ্ছে, তা দুটো ইলেকট্রন ত্যাগ করেই হচ্ছে। H2 থেকে H+ বা H থেকে H+ ভাবতে পারো। তার মানে একটা ইলেকট্রন ছাড়। এবারে যদি এখানে 2 দাও, এখানে 2 দিয়ে দিলাম, 2 ব্যালেন্স করে দিলাম। তো এই যে তার মানে এটা আমি জারণ অর্ধকোষ রূপে লিখছি। তা তোমাকে তো কিছু বলেনি, তাহলে তুমি আর একটু তাহলে যোগ করে দাও। এখানে কি যোগ করবে, তুমি বলবে যে এটা এই সংকেতটা এখানে দিলে, এবারে যদি বলো যে নিচে লিখে দাও যে বিজারণ অর্ধকোষ হিসেবে, এটাও আমি কারেকশন করে দেবো। তো এটাও আমি নোটে অ্যাড করে দেবো, তোমরা এখন আপাতত এটা বুঝে নাও। জারণ অর্ধকোষ রূপে, তো বিজারণ অর্ধকোষ রূপে এখানে লিখবে ক্যাথোড। তখন কি করবে, এইটারে জাস্ট উল্টো করে লেখো। আর এখন আমরা ব্র্যাকেটে এইগুলো ব্যবহার করি, এই যে তাদের আয়নীয় যে গাঢ়ত্ব, এখানে গ্যাসের যে প্রেসার, পার্সিয়াল প্রেসার, সেটা লেখা হয়। তো ক্যাথোড রূপে যখন লিখবে উল্টো, অর্থাৎ এইটা লিখবো, প্রথমে লিখবো H+ এর গাঢ়ত্বটা এই অ্যাকোয়াটা না লিখলেও চলবে, 1 মোলার লিখলেই চলবে। এটা লিখো, তারপর লেখো H2, ব্র্যাকেটে লেখো অ্যাগেটিয়াম, তারপর লেখো প্লাটিনাম, ব্র্যাকেটে সল্ট দিয়ে দাও। তাহলে এইটার জাস্ট উল্টো করে লিখলে তাহলে এটা বিজারণ অর্ধকোষ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা সংকেত
অর্ধকোষের প্রমাণ, এখন নোটেও আছে, এই দুটো বিষয় আছে, একটু দেখে নিন। চলো, তৃতীয় প্রশ্ন রয়েছে, প্রমাণ বিজারণ বিভবের মান শূন্য ধরা হয় কেন? দেখো, প্রথমে এটা একটা বললাম যে প্রথাগতভাবে শূন্য ধরা হয়, কারণ এটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট, বা আমরা যে সি অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমরা রেফারেন্স তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি, তার সাপেক্ষে অন্য অর্ধকোষের বিজারণ বিভবের মান নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা এখনই যে বললাম যে যখন আমরা সি এর সঙ্গে অন্য একটা কোষ যুক্ত করব, এবার ডিপেন্ড করছে যে সিটা ক্যাথোডে থাকবে না অ্যানোডে থাকবে, সেটা একই রকম বিষয়। যদি এম এর যদি সক্রিয়তা হাইড্রোজেনের থেকে, এখানে হাইড্রোজেনের থেকে কম হয়, সক্রিয়তা মানে বুঝো যে সক্রিয়তা মানে ধাতুর সক্রিয়তা মানে ইলেকট্রন ত্যাগের প্রবণতা, তাহলে হাইড্রোজেনের থেকেও এই এম ধাতুর ইলেকট্রনের প্রবণতা কম, মানে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। হাইড্রোজেনের থেকে সক্রিয়তা কম মানে হাইড্রোজেন যে হারে ইলেকট্রন ত্যাগ করে তার থেকে এম এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তার থেকেও কম, তার মানে বরং তার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, তার মানে সেই জন্য এটা বিজারণ অর্ধকোষ হিসেবে থাকবে, এখানে জারণ অর্ধকোষ থাকবে। এবারে যদি আমরা বের করি তাহলে এটা ক্যাথোড থাকবে, তাহলে এম ধাতুর যখন আমরা এটা অ্যানোড, তো আমরা এই রকম যদি যখন এটা ক্যাথোডে আর এটা অ্যানোডে নিয়ে যখন আমরা অর্ধকোষ বানাবো, তখন যে এখানে যে ভোল্ট মিটারে যে রিডিংটা দেবে, সেই রিডিংটা কি, এটা প্রমাণ অবস্থা, তাই সেই রিডিংটা হলো প্রমাণ আমার তড়িৎচালক বল, হ্যাঁ, ই নট সেল। তাহলে এই ই নট সেলের তাহলে ই নট সেলের ভ্যালুটা কি হবে? আমরা ই নট সেলের ভ্যালু মানে সূত্র জানি যে ক্যাথোডের মানে ই নট সেল বলতে দুটো বিজারণ বিভবের পার্থক্য, তাহলে এটা বিজারিত হচ্ছে মানে এর বিজারণ বিভবের মান বেশি, তার মানে এই যে এম ধাতুর, আমি এখানে জাস্ট এম লিখে দিচ্ছি, এটা কিন্তু বিজারণ বিভব, তো এম এর বিজারণ বিভব মাইনাস এই সি এর মানে ক্যাথোডের, আমরা কি জানি ই সেল সমান ই নট সেল সমান ক্যাথোডের, যা হচ্ছে ক্যাথোড, বা দেখবে রাইট, হ্যাঁ আমরা লিখি না ই নট সেল সমান ই নট রাইট মানে এটা কি ক্যাথোড, মাইনাস ই নট অ্যানোড বা ই নট লেফট। তাহলে এইখানে আছে এটা, আর এটার কি, তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইডে আছে, তাহলে সি। এবারে দেখো আমরা যদি মান ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এর ভ্যালু তো 0, তাহলে এর ভ্যালু যদি আমরা 0 বসাই, এই জন্য 0 নিচ্ছি, এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তখন আমরা কি পাবো, যে এখানে যে এই সেলে যে আমাদের তড়িৎচালক বলটা আসছে সেটাই কি এর প্রমাণ বিজারণ বিভব। তাহলে এইভাবে আমরা এই দুটোকে সমান করেই পেয়ে যাচ্ছি, মানে এ সহজে আমরা এই রেফারেন্স পয়েন্টটাকে 0 ধরেছি বলেই তাহলে এটা আমরা করে নিতে পারলাম সহজে, এর অন্যান্য ধাতুর যে বিজারণ বিভবগুলো আমরা বের করে নিতে পারি, এবং সেই অনুযায়ী আমরা রাসায়নিক শ্রেণী তৈরি করতে পারি, তড়িৎ রাসায়নিক শ্রেণী এর ভিত্তিতেই আমরা তৈরি করি। তো এটাই একটু জাস্ট সংক্ষিপ্ত আকারে বলে দেবে। চলো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে আছে যে কপার এই যে তড়িৎদ্বার, তার হচ্ছে এই যে প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ প্রমাণ বিজারণ বিভব, এইটা বলতে কি বোঝায়? দেখো এটা আমার নোটে এই 2 লাইনে লেখা আছে, তো এখানে আমি উত্তরটা একটু অন্যরকম আছে, এটাও বুঝে রাখো, এটাও বুঝে রাখতে মানে ওই বিষয়টা, ওই যে এক্ষুনি আমরা যে অর্ধকোষের বিষয়টা বুঝে গেলাম, এই যে 0.34 কখন আসে, অর্ধকোষের এই কপারের এই যে অর্ধকোষ কপার তড়িৎদ্বারের এই যে অর্ধকোষ যেটা তৈরি করেছে, তার যে প্রমাণ বিজারণ বিভব এত মানে কি, এত মানে আসলে একে যদি আমরা এই কোষটাকে যদি হাইড্রোজেন অর্ধকোষের সঙ্গে বিক্রিয়া করি, যুক্ত করে আমরা দুটো একটা গ্যালভানীয় কোষের মতো একটা কোষ বানাই, যুক্ত করে যদি আমরা একটা গ্যালভানীয় কোষ বানাই, তাহলে যে প্রমাণ তড়িৎচালক বল তার মান কি হবে 0.34 ভোল্ট, এটাও আমরা বলতে পারি। দেখো কি বলেছি, এর অর্থ হলো যে এর হ্যাঁ এই প্রমাণ অবস্থা মানে এই প্রমাণ অবস্থা বলে দিতে হবে, প্রমাণ উষ্ণতা একবারে বলতে পারো যে 25°C উষ্ণতা, যেটাকে আমরা রুম টেম্পারেচার প্রমাণ অবস্থা ধরি। এসটিপি এনটিপি ওখানে কিন্তু আমরা টেম্পারেচার 0 ধরি, কিন্তু প্রমাণ বা যে রুম টেম্পারেচার তাকে কিন্তু আমরা 25 ধরি, তো এখানে আমরা 25 ধরেই করা হয়। প্রমাণ ঘনত্ব অর্থাৎ এখানে কপার 2+ এর ঘনত্ব 1 মোলার নেব, এই অবস্থায়
আমরা যদি প্রমাণ হাইড্রোজেন, এই যেটা বলতে চাইছি দেখো, প্রমাণ হাইড্রোজেন যার বিভব 0, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এবং তাহলে এই অবস্থায় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এবং এই অর্ধকোষ যুক্ত করলে তড়িৎচালক বল উৎপন্ন হয়, তার মান 0.34 ভোল্ট। ওকে, ওইটাই জাস্ট আমরা এখানে করে দিলাম। এই ধনাত্মক চিহ্ন দ্বারা বোঝায় যে কপারের বিজারণ ঘটে, মানে কপারের বিজারণ বিভবের মান বেশি হাইড্রোজেনের থেকে, কারণ কপারে বিজারণ ঘটবে, হাইড্রোজেনে কি হবে, হাইড্রোজেন অর্ধকোষে জারণ ঘটবে। তো এটাই জাস্ট আমি এভাবেও বলতে পারি। ওখানে কি বলেছি, ওখানে কিভাবে বলেছি তার পরের উত্তরটাতেই আমরা বলেছি, আমার নোটে কিভাবে আছে দেখো। দ্বিতীয় প্রশ্নটা একই প্রশ্ন। দেখো দ্বিতীয় প্রশ্ন কি আছে না, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কপারের তড়িৎদ্বার বিভব এত বলতে কি বোঝায়? তাহলে অ্যাকচুয়ালি এটাই তো, এই প্রমাণ, এটা তো প্রমাণ বিজারণ বিভবের মান। দেখো এটি মূলত প্রমাণ বিজারণ বিভবের মানকেই বোঝায় এই তাপমাত্রায়। মানে যদি ওই প্রশ্ন আসে তাহলে এই প্রশ্ন আসবে না, ওখানে প্রশ্নটা করেছে বটে, যদি ওই 1 এর প্রশ্নটার বদলে 2 এর প্রশ্নটা থাকবে। তো এখানে তাহলে মানকে বোঝায়। তাহলে এই তাপমাত্রা, মানে এই তাপমাত্রায় বলতে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলার কপার সালফেট দ্রবণে ডোবানো হলে তখন আমরা কি বলবো, এইটাই দেখো আমি বলেছি যে আমরা যদি 1 মোলার কপার সালফেট দিয়ে এখানে কপারের তড়িৎদ্বারটা ডোবাই, তাহলে দেখবো যে কপার কিছুক্ষণ পরে কপারে কি হচ্ছে, কপার 2+ গুলো এই কপার থেকে ইলেকট্রন নিয়ে নেবে, ইলেকট্রন নিয়ে কপারে পরিণত হবে, আর এই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে বলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে দ্রবণে শুধু SO4 2- গুলো পড়ে থাকবে, তারপর নেগেটিভ চার্জ পড়ে থাকবে। তাহলে এই যে পজিটিভ নেগেটিভ চার্জ পড়ে থাকার ফলে এই যে পাশাপাশি এটা একটা অর্ধকোষের কথা হচ্ছে, হ্যাঁ, মানে এখানে আর লবণ সেতু এই মাইনাসটাই করতে দিচ্ছে না, কারণ সেক্ষেত্রে দুটো অর্ধকোষের মধ্যে যখন হচ্ছে তখন এখানে এরকম লোকাল পোটেনশিয়াল বা লোকাল বিভব তৈরি হওয়া যাবে না। হ্যাঁ, এই দুটোর মধ্যেই বিভব, দুটো অর্ধকোষের মধ্যেই বিভব পার্থক্য থাকতে হবে, এবং লোকাল বিভব তৈরি হওয়া যাবে না। তো এখানে ওটা তো নয়, এখানে শুধু তোমাকে একটা অর্ধকোষ দিয়েই তোমাকে ব্যাপারটা বলতে হবে। যদি অর্ধকোষ একটা নিই তাহলে দেখবো যে এই কপার প্লাস হয়ে যাবে, কপার তড়িৎদ্বারটা প্লাস হয়ে যাবে, তাহলে দ্রবণের মাইনাস হয়ে এই পাশাপাশি প্লাস মাইনাস থাকবে। পাশাপাশি প্লাস মাইনাস থাকলে কি হবে, এদের মধ্যে একটা বিজারণ, এদের মধ্যে একটা তড়িৎদ্বার বিভবের, জানো যে চার্জ দুটো পাশাপাশি বিপরীত চার্জ থাকলে একটা বিভব তড়িৎ তৈরি হবে, তড়িৎ বিভব তৈরি হবে। তড়িৎ মানে আমরা প্লাসকে কি ধরি উচ্চ বিভব, মাইনাসকে নিম্ন বিভব ধরি, তাহলে একটা বিভব পার্থক্য তৈরি হবে। সেই বিভব পার্থক্যটাই কি, যেহেতু এই বিভব পার্থক্যটা তড়িৎ দ্বারে উৎপন্ন হচ্ছে, তাহলে এটা তড়িৎ দ্বার বিভব বলা হচ্ছে। দেখো এটাই আমি বলেছি যে ধাতুর মধ্যে একটি যে 1 মোলার কপার সালফেটে ডোবানো হয় তখন দ্রবণ ও ধাতুর মধ্যে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়, সেই বিভব পার্থক্যই কি 0.34 ভোল্ট। এটা কি এক্ষুনি কি বললাম, দেখো এর প্রমাণ বিজারণ বিভব, হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব কি 0। হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের থেকে এর দেখো 0 থেকে এটা 0.34 ভোল্ট, মানে 0 থেকে এটা বেশি। তার মানে কপার 2+ এর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা হাইড্রোজেনের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা অপেক্ষা বেশি। এটা আমরা এখানে যোগ করে দিতে পারি। 4 নম্বর প্রশ্নটা বলছে একটি গ্যাসীয় তড়িৎদ্বারের উদাহরণ। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এখানে ওই হাইড্রোজেন গ্যাস ইনভলভ থাকে বলে একেই আমরা যে সমস্ত তড়িৎদ্বারে হাইড্রোজেন গ্যাস, মানে গ্যাসীয় পদার্থ, কোষীয় বিক্রিয়া, এখানে যে আমরা যখন কোষ বিক্রিয়াও করি তখন হাইড্রোজেন গ্যাসটা কোষ বিক্রিয়ার মধ্যে থাকে, তো তাই এটাকে আমরা গ্যাসীয় তড়িৎদ্বার বলবো। গ্যাসীয় তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা যে গাঢ়ত্বটা তার পার্সিয়াল প্রেসার দিয়ে নিই, পার্সিয়াল প্রেসার দিয়ে আমরা ভ্যালুটা নিই। বা আরো দেখবো আমরা ক্লোরিন তড়িৎদ্বার দেখবো, অক্সিজেন তড়িৎদ্বার, মেন ওই এটাই বলবে। একটি উদাহরণ একটাই বললেই হবে 1 নম্বরের প্রশ্ন। এবারে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখিনি। 4 নম্বর প্রশ্নে এইচএস ভারতে ছিল প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ওই একই প্রশ্ন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলতে কি বোঝে করে নেবে। এর মান 0 ধরা হয় কেন, ওই একই প্রশ্ন রিপিট হবে। 0 কেন ধরা হয়, রেফারেন্স। ওকে, চলো 5 নম্বর কোশ্চেন, আমাদের 5 নম্বর লাস্ট কোশ্চেন, আর 5 নম্বর পর্যন্তই করছি, 6 নম্বরের স্টার্ট নেই, সেটা করে নিই।
তো কপার সালফেট দ্রবণকে সিলভার পাত্রে রাখার সংরক্ষণ, দেখো এই একই প্রশ্নের উত্তর আমাদের বইয়ে আমাদের নোটে দেওয়া আছে, তাই আমি তবু এখানে আবার ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো হ্যাঁ রাখা যাবে, এই এই উত্তর তো আমরা এখন শেষে পাবো, এটা 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 আগে না বলে পরেই বলবে, কারণ তুমি আগে থেকে তো মুখস্থ করে যাচ্ছ না যে হ্যাঁ রাখা যাবে কি রাখা যাবে। পাত্রের দ্রবণকে সংরক্ষণ করা যাবে কিনা তা পাত্রের জারিত হওয়ার প্রবণতার উপর ডিপেন্ড করে। মানে ধরো যদি সিলভার পাত্র, মানে সিলভার যে পাত্র, ওই পাত্র থেকে যদি মানে এমন ভাবে যে দ্রবণটা দিচ্ছ, তাহলে দেখা যাচ্ছে যে তার থেকে সিলভারের বিজারণ বিভবের থেকে ওই যে দ্রবণটা নিচ্ছ, যে তড়িৎ বিশ্লেষ্য, তার যে বিজারণ বিভবের মান বেশি। তার মানে কি, তার বিজারণ যদি কপারের বিজারণ বিভবটা বেশি হতো, তাহলে কি হতে বলতো, সিলভারের জারণ ঘটতো, অর্থাৎ সিলভার তখন সিলভার প্লাস হয়ে, মানে সিলভার ধাতু থেকে সিলভার প্লাস বেরিয়ে আসতো, অর্থাৎ সিলভার পাত্রটা ক্ষয়ে যেত। হ্যাঁ, সিলভার পাত্রটা ক্রমশ ক্ষয়ে, মানে হালকা হয়ে ক্ষয় শুরু হয়ে যেত, তাহলে সেটা নিশ্চয়ই তার ক্ষেত্রে নিশ্চয়ই তাহলে রাখা যাবে না। তো এখানে কিন্তু দেখো তার মানে কি, এখানে কিন্তু যেহেতু দেখো সিলভারের বিজারণ বিভবটা বেশি, তাহলে সিলভারেরই বরং বিজারণ ঘটবে, অর্থাৎ সিলভারের জারণ ঘটবে না। জারণ ঘটলে বিপদ। জারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয়, মানে যে পাত্রে রাখবো সেই পাত্রে জারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয়, তাহলে জারিত হওয়ার প্রবণতা কখন হবে, যদি তার বিজারণ বিভবটা কম হয়, তাহলে সে তখন তার জারণ ঘটবে। বিজারণ বিভব বেশি মানে তার বরং তো বিজারণ ঘটবে। সিলভার প্লাস, এখানে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে কার বিজারণ ঘটবে, সিলভার প্লাসেরই বিজারণ ঘটবে। তাহলে বিজারণ করলে কোনো সমস্যা নেই, কারণ দ্রবণে আমি তো এর মধ্যে আর সিলভার প্লাসই নেই। সিলভার প্লাস থাকলেও জাস্ট সিলভার বিজারিত হয়ে আবার ওই সিলভার পাত্রের মধ্যে সিলভারের অধক্ষেপ জমা হতো, সেক্ষেত্রে তো পাত্র থেকে সিলভার প্লাস বেরিয়ে আসতো না। তো সেটাই বলা হচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে সিলভার প্লাসের থেকে কপারের বিজারণ বিভব অপেক্ষা, সিলভার প্লাসের যে বিজারণ বিভব কপারের বিজারণ অপেক্ষা বেশি, এর অর্থ কপার জারিত হওয়ার প্রবণতা কম। কপারের জারিত হওয়ার প্রবণতা কম মানে কি, কপার এক্ষেত্রে কপার পাত্র থেকে সিলভার পাত্র থেকে সিলভার আয়ন বেরিয়ে আসবে না, তার মানে আমরা কপার সালফেটকে সিলভারের মধ্যে নিশ্চিতে রাখতে পারবো। তো এটা একটু টেকনিক্যালি উত্তরটা দিতে হবে। তো তোমরা আমার নোটের যে কপারের আর জিঙ্কের যেটা লেখা আছে সেটাও ভাবে তোমরা ফলো করে উত্তরটা লিখতে পারো। দেখো তাহলে আমাদের এই টপিক 1 এর উত্তরগুলো হয়ে গেল। বারবার বলছি, পিডিএফটা নিয়েই তোমরা, যে পিডিএফ নিয়েই আর ভিডিও দেখলে না এরকম করে হবে না, কিন্তু পিডিএফটা মানে কোশ্চেনগুলো সামনে রেখে এই উত্তরের এক্সপ্লেনেশন গুলো বুঝে নাও। যদি কোনো এক্সপ্লেনেশন তোমার বোঝা হয়ে যায় যে এটা আমি জানি, তাহলে তুমি এটা স্কিপ করে করে দেখো, কিছু যেটা বুঝে গেছো সেটা স্কিপ করে দেখে মোটামুটি তোমরা এইটা কভার করে নিও। ওকে, আর আমি নিশ্চয়ই এই চ্যাপ্টারের সাজেশনও দিয়েছি। সাজেশনের মধ্যেই অ্যাকচুয়ালি তুমি দেখবে আমি এই যে স্টারগুলো আছে, এই স্টারগুলো ওই সাজেশনের মধ্যেই স্টার যুক্ত প্রশ্ন। দেখো লবণ সেতু বলেছি এবছরের জন্য ইম্পর্টেন্ট, বা এইগুলো দিয়ে আমি বলেছি যে কম্পেয়ার করে এই ABC কম্পেয়ার করে কোনো বিজারণ ধর্ম, জারণ ধর্ম, জারক, তীব্র জারক, হ্যাঁ তীব্র বিজারক, এই সব টাইপের প্রশ্ন, যেমন এই 1 প্রশ্ন, এই যে 4 প্রশ্ন। তো এই টাইপের প্রশ্ন কিন্তু এই যে টপিকটা থেকে এবছর ইম্পর্টেন্ট আছে। লবণ সেতু ইম্পর্টেন্ট আছে, তড়িৎদ্বার বিভবগুলোর সংজ্ঞা ইম্পর্টেন্ট আছে, সি ইম্পর্টেন্ট আছে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ইম্পর্টেন্ট আছে। আমি তো ওইগুলোই সাজেশনের মধ্যে দিয়েছি। আমি সাজেশনটা আগে এই বই আসার আগে বের করেছি, হ্যাঁ মানে ভিডিওটা দিয়েছি। তো ভিডিও দিয়ে সেই কম্পেয়ার করে দেখবে, এই টপিক তো থেকেই দেখবে আমার এই টপিকগুলোই ওখানে আমার ভিডিওতে, মানে সাজেশন ভিডিওতে ফলো করে দেওয়া আছে। ওকে, চলো তাহলে আমাদের এটা আমরা শেষ করলাম। পরের ক্লাসে আমরা যে আমাদের সেকেন্ড ক্লাস শুরু হবে অর্গানিকের। ওকে, চলো।